নমস্কার, আর প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীতপা। শুরু করছি খবর প্লাস লকডাউন স্পট লাইভ নিয়ে। আজ আমরা রয়েছি কাঁকুরগাছিতে। কাঁকুরগাছির একটি আবাসনে আমরা পৌঁছে গিয়েছি, বিআরএসএক্স কমপ্লেক্স। সেখানে বহু মানুষ এসছেন ত্রাণ সামগ্রী নেওয়ার জন্য। কিন্তু আজকের দিনে এই যে লকডাউন চলছে, 30 দিন চলছে লকডাউনের, দ্বিতীয় পর্যায়ে লকডাউন চলছে, তখন কি আমরা সদর্পে এই কথা বলতে পারি থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে? না, কবির এই পংক্তি দুটি আজকের দিনে কিন্তু মিথ্যে প্রমাণিত হয়েছে। আর সেই মিথ্যে প্রমাণিত হয়েছে কিন্তু একমাত্র করোনা যুদ্ধে। আমরা একেবারে সবাই মিলে অবতীর্ণ হয়েছি। সেই যুদ্ধে আমরা কিভাবে জয়লাভ করব তারই একটি মানবিক চিত্র দেখাবো আজ এই কাঁকুরগাছির মোড়ের একটি আবাসনে এসে। আমার সঙ্গে রয়েছে আমাদের সাংবাদিক মৈনাক মিত্র। মৈনাক, আমরা কাঁকুরগাছিতে একটি আবাসনে এসে উপস্থিত হয়েছি। আমরা বহু মানুষকে এখন মানুষের পাশে দাঁড়াতে দেখছি, যদিও দূরত্ব রয়েছে কিন্তু মানবিক দূরত্ব নেই। সেরকমই একটি চিত্র আজ আমরা তুলে ধরবো আমাদের এই লকডাউন স্পট লাইভে। এখানে এসে তোমার ঠিক কিরকম মনে হচ্ছে যে আমরা সত্যি একে অপরের পাশে আছি? একদমই। দেখো, আগে শ্রীতবাদী যখন আমরা মালা রায়, যিনি দক্ষিণ কলকাতার সাংসদ, তার সেখানে গেছিলাম, সেখানেও আমরা দেখেছিলাম সোশ্যাল ডিস্টেন্সিংটা কিন্তু মেনটেন করে ত্রাণ সামগ্রী বিলি করা হচ্ছে। অর্থাৎ ত্রাণ সামগ্রী যে বিলি করা হচ্ছে তার মানে কিন্তু এটা নয় যে লোকজন একদম গায়ে গায়ে উঠে দাঁড়াচ্ছে, তা কিন্তু একদমই নয়। কাঁকুরগাছি মানিকতলা কেন্দ্রের যিনি বিধায়ক সাধন পাণ্ডে, এখানে দেখতে পাচ্ছি একদম শৃঙ্খলাবদ্ধভাবে তার উদ্যোগে যে ত্রাণ সামগ্রী বিলি করা হচ্ছে। একটা করোনা ভাইরাসের মতো যে পরিস্থিতি রয়েছে, তাকে যদি রুখতে হয় সেক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যেক মানুষকে যাতে গৃহবন্দী থাকা যায়, এবং প্রত্যেক মানুষকে যদি গৃহবন্দী থাকতে হয় সেক্ষেত্রে বোধহয় মানুষের যে খাদ্য সামগ্রিক দরকারটা, এইটা বোধহয় পূরণ করতে হবে। এবং তারা পূরণ কারা করবে? নিশ্চয়ই সমস্ত এনজিও যারা আছে বা স্বেচ্ছাসেবী সংস্থা তারা করবে না, যারা জনপ্রতিনিধি তারা এগিয়ে আসবেন। এবং সেই চিত্রটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যিনি জনপ্রতিনিধি এখানকার, তিনি কিন্তু ত্রাণ সামগ্রী বিলি করছেন, চাল ডাল শস্য সহ বিভিন্ন আইটেম বিলি করছেন। সেটা কিন্তু আমরা যত তার কাছে যাব আরও জানতে পারবো। তবে এইখানে কিন্তু বড্ড প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছি বড্ড সচেতন, কারণ একজনও কিন্তু দেখতে পাচ্ছি না আমরা গায়ে গায়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেকে কিন্তু নির্দিষ্ট যে 1 মিটারের দূরত্ব, কেউ 3 হাত 4 হাত, কেউ বা তার বেশি ছেড়ে কিন্তু দাঁড়িয়ে আছেন। ফলে একটা কথা কিন্তু পরিষ্কার, সেটা হচ্ছে মানুষের মধ্যেও কিন্তু যেমন সচেতনতা বেড়েছে, তেমন কি এখানকার যারা ধরো স্বেচ্ছাসেবক দেখতে পাচ্ছি যে উদ্যোগে এখানে চাল ডাল যে সামগ্রী বিলি করা হচ্ছে, যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারাও কিন্তু সেদিকটা খেয়ালে রাখছেন, যাতে মানুষের কাছে শুধু ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেই নয়, তারা কিন্তু কঠোর পরিশ্রম করছেন মানুষের মধ্যে এই দূরত্বটা মেনটেন করার জন্য। অবশ্যই তুমি যেটা বলছিলে সামাজিক দূরত্ব, কিন্তু মানবিক দূরত্ব কিন্তু নয় শ্রীতবাদী। একদম মৈনাক, আর আমরা সেই চিত্র তো দেখাচ্ছি যেখানে মানুষ একটা নির্দিষ্ট নিরাপদ দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী নিতে এসছেন। এবং তার পাশাপাশি কিন্তু আমরা এটাও দেখাচ্ছি যারা ভলেন্টিয়ার্স রয়েছেন, যে স্বেচ্ছাসেবকদের কথা বললো মৈনাক আমার সহযোগী সাংবাদিক, যে তারা কিন্তু খুব সুন্দর করে এই পুরো প্রক্রিয়াটা পরিচালনা করছেন। কিন্তু যার উদ্যোগে, যার পৌরোহিত্যে এই পুরো প্রক্রিয়াটা পরিচালনা হচ্ছে, আমরা এবার সেখানে যাব। একেবারে আমরা চলে এসেছি সেই কমপ্লেক্সের একেবারে হলের কাছে, যে হল থেকে কিন্তু এই ত্রাণ সামগ্রী বিলি করা হচ্ছে। এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি, এখানে উপস্থিত হয়েছেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। আমরা তার কাছে সরাসরি পৌঁছে যাব, কারণ তার পৌরোহিত্যেই চলছে এই ত্রাণ সামগ্রী বিলির কাজ, এবং সেখানে প্রচুর ভলেন্টিয়ার্স রয়েছে এবং তারা কিন্তু পুরো বিষয়টি সুষ্ঠুভাবে পরিচালনা করছে। আমি আমার সহযোগী সাংবাদিক মৈনাক মিত্রকে বলবো অবশ্যই যে একটু কথা বলতে মন্ত্রী সাধন পাণ্ডের সঙ্গে। দাদা, একটু যদি উঠে আসো, কত লোক এখানে আসছে প্রত্যেকদিন এই ত্রাণ সামগ্রী নিতে? না, এটা হলো বিআরএস-10, এটার একটা কমপ্লেক্স। এই কমপ্লেক্সে 3-4 বার দিয়ে দেওয়া হলো, এইভাবে 4 বার দিয়ে দেওয়া হলো। তো এখানে সমস্ত যারা টেনেন্ট আছে তাদের প্রত্যেককে দেওয়া হয়েছে, প্রায় সবাইকে দেওয়া হয়েছে। এইরকমভাবে সারা উত্তর কলকাতায় বিভিন্ন দিনে 4টে-5টা করে ক্যাম্প হচ্ছে। আজকে সকালবেলা আমি শুরু করেছি গৌড়ীয় মিশন থেকে। গৌড়ীয় মিশনের মহারাজরা সেখানে ত্রাণ শিবির করেছে, অনেক লোক সেখানে গেছে। আমরা তারপর 14 নম্বর ওয়ার্ডের সাহেব বাগান সেখানে করেছি। তারপরে মানিকতলার মোড়ে জয়সওয়াল সমাজ তারা করেছে। তারপরে এখন এই বেনুবাবু, তিনি টেনেন্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত, তিনিও করেছেন। আমরা সব জায়গায় সংগঠিতভাবে লোকের খাবার, লোকের রান্না করা খাবার, লোকের বিভিন্ন জায়গায়
আমরা করছি যথাসাধ্য চেষ্টা। এটা মনে রাখবেন, কোনো সরকারি অনুদান নয়, এটা কর্পোরেশনের অনুদান নয়, এটা আমার ব্যক্তিগত চেষ্টায় সমস্ত মানুষকে নিয়ে আমরা এটাকে সংগঠিত করছি। অতএব আমাদের যতটা ইকোনমিক পাওয়ার আছে সমস্ত লোক একত্রিত হয়ে এই জায়গায় সারা উত্তর কলকাতায় আমরা এটাকে করছি। সাধনবাবু, আপনার কাছে একটা প্রশ্ন, এই যে করোনার আবহে আমরা তো সবাইকে সুরক্ষিত থাকতে বলছি, আপনাকে আমি দেখলাম একটু আগে যারা চান নিতে এসে তাদেরকে মাস্ক পরতে বলছেন, কিন্তু আপনি এই যে সকাল থেকে এত পরিশ্রম করছেন, বাইরে বের হচ্ছেন, সেক্ষেত্রে নিজের সুরক্ষার দিকটা কিভাবে নজর রাখছেন? আমার নিজের সুরক্ষার দিকে ঠাকুর আমাকে রক্ষা করবে, আমি যথেষ্ট কেয়ারফুল হয়ে চলছি। একটা কথা মনে রাখবেন, 40 বছর ধরে যারা আমার সঙ্গে চলে, যাদের সঙ্গে আমি চলেছি, তাদের দুর্দিনে আমি তার পাশে দাঁড়াবো না, আমার মরাল কখনো মানছি না। আমার সেফটির থেকে এই মরালটা আরও বেশি। আমি যারা আমাকে 40 ইয়ার্স সাপোর্ট করেছি, তো আমি তাদের দুর্দিনে তার পাশে দাঁড়াবো না, এই রাজনীতিবিদ আমি। এর মধ্যে দিয়ে কি আপনি সাধারণ মানুষকেও বার্তা দিতে চান যে মানুষের পাশে থাকার সময় এটাই করে দেখানোর মানুষের সময়? কাছে থাকার সময়, কিন্তু ডিস্টেন্স মেনটেন করে, প্রত্যেকের ডিস্টেন্স মেনটেন করে ভালোভাবে থাকুন। দেখুন, আমাদের অনেক আইন আছে, আমাদেরকে অনেক লেকচার দিচ্ছে, অনেকে বড় বড় কথা বলছে। একটা ছোট ঘরে যেখানে তক্তাপোষের তলায় একটা গরিব মানুষের ঘর, সে কী করে ওই ঘরটার মধ্যে থাকবে? অতএব গরিবদের কথা চিন্তা করতে হবে। আমি বড়লোকদের কথা, মধ্যবিত্ত বড়লোক, তাদের কথা ভাবছি না, তারা নিজেরা দে ক্যান টেক কেয়ার। বাট দি পুয়ার ক্লাস, তাদের কি অবস্থা? তাদেরকে যদি ঘরের মধ্যে রেখে দিই, বলে স্টে অ্যাট হোম, হোয়াট ইজ দ্য হোম? ওর হোমটা কোথায়? একটা ঘর, তার একটা তক্তাপোষ, তার তলা একটা পরিবার, তার উপরে একটা পরিবার, এই তো অবস্থা। অতএব এই জায়গাগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে, সোশ্যাল চেঞ্জ করতে হবে। এই করোনার ঘটনা অনেক কিছু মানুষকে রিয়েলাইজ করাচ্ছে যে হোয়াট ইজ দ্য রিয়েল প্রবলেম। এই প্রবলেমগুলো অনেকে জানে। আমি বলবো, দয়া করে এই প্রবলেমগুলোকে দেখুন, সামাজিক এই পরিকল্পনাগুলো করুন, আগামী দিন যাতে মানুষ বাঁচতে পারে, মানুষ ভালোভাবে থাকতে পারে। কিন্তু অনেকে সেটা করছে না। আমি যারা করছে না, আমি তাদের নিন্দা করব না, আমি তাদের বলবো না। মুখ্যমন্ত্রী যথেষ্ট চেষ্টা করছেন, আমি আমার মতন চেষ্টা করছি। আই এম দ্য মিনিস্টার অফ নর্থ ক্যালকাটা, ক্যাবিনেট মিনিস্টার, সো আই হ্যাভ এ রোল টু প্লে। আমাকে কেউ মনে পাড়িয়ে দেবে না দ্যাট দিস রোল ইউ হ্যাভ টু প্লে। আই উইল প্লে মাই রোল। একেবারেই। সাধনবাবু, 30 দিন, আজ 30 দিনে আমরা পড়েছি লকডাউনের। আপনার কি মনে হয় অনেকটা কড়া হয়েছে নাকি শিথিল হয়েছে লকডাউনের সমস্ত পুরো ব্যবস্থা? আমি মাঝামাঝি বলবো। খুব কড়া হলে লোকের খুব অসুবিধা। আমরা কিন্তু মডারেট দেখেছি। আমাদের দিল্লি যেন কোনো প্রেশার না দেয় যে আমরা মডারেশনটা বাদ দিয়ে we will become very very tough হবে না। মডারেশন। দেখুন, আজকে কিট নেই, যে কিট দেওয়ার কথা, পুনে থেকে সার্টিফাই হয়ে আসা কিট আমরা পাচ্ছি না। হোয়াট ইজ কামিং? ইম্পোর্টেড কিট ডাইরেক্টলি দিয়ে দিচ্ছে। তার এফিসিয়েন্সি নিয়ে কোশ্চেন উঠেছে। যারা স্বাস্থ্য সংস্থা দিল্লি, তারা কোশ্চেন তুলেছে। তো আমার কথা হলো যে তুমি রাজ্যকে কিট দিলে না, তুমি রাজ্যকে টাকা দিলে না, তুমি রাজ্যকে এই খাদ্যের ব্যাপারটা দিচ্ছ না। তো এই সব সমস্যা আছে। সরকারের কোষাগার শূন্য। আজকে সেই জায়গাটা দাঁড়িয়ে কী করে? আমি প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ করব যে একটা সিনিয়র পলিটিশিয়ান হিসেবে, ওনার বয়স আর আমার বয়স সেম, I have been also that much representative of the people as he is. আমি একটা বলবো, আপনি জেলা স্টেট ওয়াইজ বলে দিন আপনি কত টাকা দিচ্ছেন। আপনি এই 1,84,000 কোটি টাকা, অমুক টাকা, এইসব কথা গুলিয়ে যাচ্ছে মানুষের কাছে। পশ্চিমবঙ্গকে 10,000 কোটি দিলাম, মধ্যপ্রদেশকে এত দিলাম, গুজরাটকে এত দিলাম, এই ফিগারটা পেলে আমাদের খুব সুবিধা। আমরা এই জাগলারির মধ্যে পড়ে যাচ্ছি যে আপনি কত টাকা দিলেন। আপনার বড় বড় জাইগ্যান্টিক ফিগার বলে লাভ নেই। মুখ্যমন্ত্রী বলেছে 6% অফ দি বাজেট। আপনি 6% না করতে পারেন, বলুন 3% করছেন, 4% করছেন, অ্যান্ড ইউ গিভ টু দ্য স্টেট। তো আপনি সেটা বলছেন না, তার মানে আপনার মর্জি মতন টাকা আপনি খরচ করবেন। আমাদেরকে বক্তব্য রাখবেন, লেকচার দেবেন,
এসব কি হচ্ছে? আমি দয়া করে পলিটিক্সটা সরিয়ে ফেলুন, কোন রাজ্যকে কি দিচ্ছেন সেটুকুনি বলে দিন, তাহলে সবাই জানতে পারবে এত টাকা এসছে পশ্চিমবঙ্গে। এবার রুলিং পার্টি, মুখ্যমন্ত্রী, আমার ফিনান্স মিনিস্টার বলতে পারবে আমি এত টাকা পেয়েছি এইভাবে খরচ, সেটা বলছে না। এই যে একটা কানিংনেস, যে আমি একটা বলে দিলাম আর তারপরে লোকে ভাবছে এই বিরাট টাকা পেয়ে গেছে, কিন্তু আমি টাকাই পেলাম না। যে কাহা তো চিফ সেক্রেটারিকে প্রতিদিন তিনি বিবৃতি দিচ্ছেন, কাহা তো চলতে পারে। হোয়াট ইউ আর গিভিং স্টেট, বলুন এই রাজ্যকে এই দিলাম, এই রাজ্যকে এই দিলাম, এটা বলছে না। আরে এসব কি হচ্ছে আমি বুঝতে পারছি না। 50,000 কোটি টাকা স্মল ইন্ডাস্ট্রিকে দিয়ে দিলাম। আরে 50,000 কোটি টাকা থেকে অ্যালটমেন্ট করুন না, পশ্চিমবঙ্গে এত কোটি টাকা, এটা বলছে না। এই যে কানিংনেস, এই যে আর্ট অফ ডুইং দিস পলিটিক্স, আমি এটা পছন্দ। একেবারে মৈনাক, তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি আজকে ঠিক কি কি দেয়া হচ্ছে একটু যদি তোমার অনুমতি নিয়ে কেউ একজন খুলে একটু দেখায়। চাল দেওয়া কি দেখা, চাল আছে, 3.5 কিলো চাল আছে, 2 কিলো আলু আছে, 1 কিলো মসুর ডাল আছে, আর দাদা একটা করে কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে মাস্ক নিয়ে একজন দাঁড়িয়ে আছেন। এক্ষেত্রে কি এমন লোক আপনাদের কাছে আসছে যারা ধরুন মাস্ক পরছেন না, নাকি এটা র্যান্ডামলি সকলকে দিচ্ছে? ওই আমার মাস্ক ক্যারি করছে, সবাইকে মাস্ক পরাচ্ছি, আপনাকেও একটা মাস্ক দেবো, আপনাকেও একটা দেবো, যাতে আপনাদের পরবর্তীকালে সুবিধা হয়। আমি উত্তর কলকাতা, আমি প্রতিটি মন্ত্রীকে, অসংখ্য ধন্যবাদ, আমি প্রতিটি মন্ত্রীকে, প্রতিটি কলকাতার এমএলএকে আই হ্যাভ সেন্ট মাস্ক। এসএসজি দপ্তর থেকে আমি সেলফ হেল্প গ্রুপের মন্ত্রী, আমি মাস্ক সবাইকে দিয়েছি এবং প্রতিটি মানুষকে গাড়িতে করে যাই, মাস্ক না পরলে তাকে মাস্ক দেবে। আপনার কি মনে হচ্ছে আপনার এলাকার মানুষ সচেতন হয়েছে? লকডাউন পরিস্থিতি সামাল দেওয়ার মতো সচেতনতা রয়েছে? আমার এলাকার লোকেরা 40 বছর থেকে সচেতন, যা বলি তাই করে। তা একেবারেই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এবং আপনি কতদিন অন্তর করে এই ত্রাণ সামগ্রী দিচ্ছেন? এই তো আমাদের এক সপ্তাহ বাদে বাদে 4 বার হয়েছে। এখন 3 তারিখে লকডাউন অবধি চলবে। আমার ধারণা লকডাউন জুলাই অবধি চলবে, ইন ফেজেস। অনেক জিনিস আছে, লকডাউন বাড়লে আমরা আবার লকডাউন বাড়লে তো দেবো, কিন্তু লকডাউনটা এই যে একটা করে বলা হচ্ছে, যেমন আমি চিফ সেক্রেটারির কাছে একটা নোট দিয়েছিলাম যে আপনি বললেন মিষ্টির দোকান খোলা, প্রবলেমটা কোথায়? মিষ্টির দোকান খোলা, তাহলে ছানাটাকে দেবে, সেকেন্ড কোশ্চেন। আর থার্ড কোশ্চেন, আমাকে নকুর জিজ্ঞেস করছে, নর্থ ক্যালকাটা বেস্ট শপ, যে আমি যে লোকগুলোকে দিয়ে কাজ করাবো তার করোনা ভাইরাস আছে কিনা কে চেক আপ করবে? যে লোকটা কাজ করছে তাকে আমি আনলাম, তার করোনা ভাইরাস আছে কিনা, তাহলে আমার প্রত্যেকটা লোককে আইডি হসপিটালে পাঠাতে হবে। দেখো কতগুলো ভাবতে হবে যে একটা ডিসিশন নেব, সেই ডিসিশনটা পেছনে কী কী আছে। ধরুন চা বাগান আমি খুলে দিলাম, প্লাকিং হলো, প্লাকিং হওয়ার পর টি মেকিং হয়ে গেল, তারপর প্যাকিংটা করে হবে। প্যাকিংটা তো কলকাতা থেকে যায়, তো বা কোথার থেকে যায়, আমাকে সেই ইন্ডাস্ট্রিকে অ্যালাউ করতে হবে। আর সে বলছে আমার স্টাফগুলো দূরে দূরে রয়েছে, কে পারমিটটা দেবে? এই যে সমস্যা, লিবারেল করে দিলেই হলো না, লিবারেলের সঙ্গে সঙ্গে একটা করে যুক্ত আছে প্রবলেম, সেই প্রবলেমটা সলভ হবে। আপনার কি মনে হয় করোনা পরিস্থিতি আমাদের কাছে একটা শিক্ষা? নিশ্চয়ই একটা শিক্ষা। আমরা আনপ্রিপেয়ার্ড কতটা, আমরা কতটা ভাইরোলজি সম্বন্ধে রিসার্চ করছি না। আজকে আমেরিকান গভর্নমেন্ট 4.5 কোটি টাকা দিয়ে চায়নাতে ভাইরোলজি সেন্টার করে দিল, আর তারা এমন কাজ করলো যে একটি মেয়ে ভাইরাস টাইরাস দিয়ে বাইরে বেরিয়ে পড়লো। চায়না অ্যান্ড আমেরিকা এত বিজনেস কমিউনিটি করেছিল যে সব চাইনিজরা গিয়ে আমেরিকা গেছিল, কিন্তু ইন্ডিয়া সেই দিক থেকে সেফ। আমরা একটু প্রিকশন নিয়েছি, আর একটু আগে নিতে পারতাম, প্লেনে করে আসা আমরা 12ই মার্চ থেকে বন্ধ করে দিতে পারতাম, কিন্তু নরেন্দ্র মোদী সাহেব মনে করলেন মধ্যপ্রদেশের চিফ মিনিস্টারটা কমলনাথকে সরিয়ে হয়ে যাওয়ার পরের দিন লকডাউন। আপনার ত্রাণ কার্যবিলিতে আর আমরা বিলম্ব করব না, কিন্তু আপনি সুস্থ থাকবেন, কারণ আপনি সুস্থ থাকলে এরা সকলে যারা ত্রাণ পাচ্ছেন তারা কিন্তু সুস্থ থাকবেন। ঈশ্বরের কাছে আমরাও প্রার্থনা করবো যেন আপনি সুস্থ থাকেন। অসংখ্য ধন্যবাদ দাদা, আপনি আপনার কাজ চালিয়ে যান, এইভাবেই আপনাকে আমরা বারবার দেখতে চাই, একেবারে অভিভাবকের মতো। আমরা এই যে আবাসনে এসেছি এবং আমরা দেখলাম ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে তিনি তার বক্তব্য আমাদেরকে জানালেন
এবং সত্যি করোনা পরিস্থিতি আমাদের কাছে শিক্ষা, এই শিক্ষার কথা জানালেন মৈনাক। মৈনাক, আমি এবার তোমাকে একটু বলবো যে যারা ত্রাণ নিতে এসছেন তাদের সাথে তুমি যদি একটু কথা বলো। একদমই, আমি এগিয়ে যাব এবং কথা বলবো, আপনাকে ডাকছে। যা দিদি, আপনি এ নিয়ে কত দিন এলেন এখানে? এই 10 বছর। এখানে ত্রাণ নিতে গিয়ে কি প্রথম দিন এলেন? আচ্ছা, তো ইনি যেমন প্রথম দিন এসেছেন, আরও হয়তো এমন লোককেও পাবো যারা এর আগেও এসেছেন। দাদা, আপনি কি আজ প্রথম না এর আগেও এসেছেন? আমি প্রথমে এসেছি। এটা কতটা উপকার হচ্ছে এটা? তো হচ্ছে, সামান্য হোক বা হোক না হোক, একটু তো হচ্ছে। কোনো অভাব অভিযোগ থাকলে কি মন্ত্রীর কাছে বলছেন? কারণ সমস্যা হলে দেখুন, আপনার পক্ষে তো সবসময় বাইরে পাওয়া সম্ভব না, বা ওনাকেও সবসময় পাওয়া সম্ভব না। কিন্তু আমরা আমাদের পার্টির লোকের মাধ্যমে আমরা নিজের প্রবলেম বলতে পারি, এটা তো আমাদের আছে, মানে স্বাধীনতা আমরা পাই যে আমরা নিজের প্রবলেমটা নিজের লোকদের বলতে পারি, ওরা শুনে। আর আপনার পাড়ার লোকেরা কি দেখছেন, মানে আগের থেকে সচেতন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, প্রচুর সচেতন আছে এখানে, সব একজনকে অপরকে কোঅপারেটও করছে। অর্থাৎ দেখো শ্রীতবাদী, আগের থেকে কিন্তু মানুষ সচেতন হয়েছে, এই কথাটা যখন এখানকার বাসিন্দারা জানাচ্ছেন, তেমনই মন্ত্রী সাধন পাণ্ডেকে যে বারবার পাওয়া যায় দরকারে, সেটাও কিন্তু জানাচ্ছেন যে অভাব অভিযোগ থাকলে তার যে নির্দিষ্ট পার্টি বা নির্দিষ্ট বিভিন্ন ক্লাবের মাধ্যমে সঙ্গে কিন্তু মন্ত্রী যোগাযোগ আছে, তো সেই মাধ্যমে কিন্তু তারা তার কাছে খবরটা পৌঁছে দেন, যাতেই যা রেশন কার্ডও তো আছে, কিন্তু রেশনের দীর্ঘ লাইন থাকে, আর নির্দিষ্ট দিন থাকে, নির্দিষ্ট সময় থাকে। এক্ষেত্রেও কিন্তু তেমনই, কিন্তু একটা কমপ্লেক্সের মধ্যে, যেখানে ধরো সব ক্ষেত্রে হয়তো অনেকের পক্ষে বাইরে যাওয়া সম্ভব না গৃহবন্দী অবস্থায়, সেক্ষেত্রে ছোট একটা কমপ্লেক্সের মধ্যে যদি এসে এরমভাবে ত্রাণ বিলি করা যায়, তাহলে তো সেটা উপরি পাওনা বলা যেতে পারে। এবং মানুষ কিন্তু এক্ষেত্রে বোধহয় কোনোভাবে মানুষকে বঞ্চিত করেনি সাধন পাণ্ডে, এবং সেই চিত্রই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। একেবারে। মৈনাক, আমি তোমার কাছে আরো একটা অনুরোধ করবো একজন ভলেন্টিয়ার্সের সাথে একটু কথা বলার জন্য, কারণ তারা কিভাবে পুরো প্রক্রিয়াটা পরিচালনা করছেন সেই পদ্ধতিটা একটু দেখানোর জন্য বল। একদম, সেক্ষেত্রে আমি আমার ক্যামেরা পার্সন অর্ঘ্য চট্টোপাধ্যায়কে বলবো একটু এগিয়ে যাওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি যারাই এখানে আসছেন তাদেরকে কিন্তু স্যানিটাইজ করা হচ্ছে, আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। দেখেন, স্যানিটাইজ করছেন। তো একটু আপনার থেকে জিজ্ঞেস করে নেব, ঠিক কত লোক এখানে আসছে প্রত্যেক দিন? প্রত্যেক দিন মোটামুটি ওই 50-60 জন আছে, আবার 120-25 জন হচ্ছে, যেন পাচ্ছি। মানুষের হাইজিনের কথাটা তোমরা কতটা লক্ষ্য রাখছো? দেখতে পাচ্ছি স্যানিটাইজ দিচ্ছ, মাস্ক দিচ্ছ, তো তোমরাও বা কতটা সতর্ক থাকছো এবং সাধারণ মানুষকেই বা কতটা খেয়াল রাখছো? আমাদের এরকম প্রোগ্রাম করলে আমরা এরকম স্যানিটাইজ দিচ্ছি, যখন লোক আসছে আমাদের হাতেও, সবার পকেটেও আছে স্যানিটাইজার, যে যারা আসছে আমরা নিজেরা হাতে নিয়ে থাকছি 100%। এরম একটা সময় যখন করোনার জন্য গোটা বিশ্ব তোলপাড় হয়ে যাচ্ছে, প্রায় করোনার এই একটা খারাপ সময়, এই সময় যে একটা মানুষের পাশে দাঁড়াতে পারছো সাধন পাণ্ডের উদ্যোগে, এটা কতটা সুবিধার? সুবিধা বলতে আমাদের সাধন পাণ্ডে আসছে, আমাদের সুবিধা করছে, উনি আসছে, উনিও আমাদের কিছু হেল্প করে দিচ্ছে, করে আমরা সবাই মিলে আমাদের নিজেদের যেরকম পাচ্ছি সেরকমভাবে আমরা সাহায্য করে দিচ্ছি। এটাই আমাদের সুবিধা, উনি আমাদের পাশে আছে। এটাই কিন্তু শীতবাদী একদম। এই মুহূর্তে লকডাউন স্পটলাইটের একদম শেষ মুহূর্তে এসে পৌঁছে গিয়েছি। অসংখ্য ধন্যবাদ মৈনাক, তুমি কথা বললে ভলেন্টিয়ারদের সাথে এবং যে সমস্ত মানুষরা এসছেন তাদের সাথে, এবং তার পাশাপাশি অর্ঘ্যকেও ধন্যবাদ। আজকের এই কাকুরগাছিতে এসে আমরা কিন্তু দেখলাম বহু মানুষ ত্রাণ নিতে এসছেন, এবং সত্যি আজকের এই দিনে মানুষের পাশে থাকাটাই বোধহয় আমাদের পরম কর্তব্য। আমরা দূরত্ব বজায় রাখবো, কিন্তু মানবিক দূরত্ব বজায় রাখবো না, আমাদের পারস্পরিক নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখবো। এই মুহূর্তে সচেতন থাকাটা খুব জরুরি, এবং আপনারা সবাই সচেতন থাকুন, সতর্ক থাকুন। লকডাউন স্পটলাইট এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।